নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই ফেব্রুয়ারি রাত্রিবেলা শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে কথা বললেন। ওই গণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানকারীদের হামলায় যে পুলিশ কর্মীরা নিহত হয়েছিলেন তাদের 3-4 জনের পরিবারের সঙ্গে, তাদের স্ত্রীরাই ছিলেন। অনুষ্ঠানটার নাম দায় মুক্তি, আওয়ামী লীগের ফেসবুক পেজে হয়। সেখানে শেখ হাসিনা অনেক কথাই বলেছেন। 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ, সেটাকে সফল করার কথা বলেছেন। কারণ 5ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনা একটা কথা বলেছেন। তিনি প্রত্যয়ের সঙ্গে বলেছেন যে আমি দেশে ফিরব, সব অন্যায়ের বিচার হবে এবং ইউনূস এবং তার সহযোগীদের বিচারের মুখোমুখি হতে হবে। এবং যে পুলিশ কর্মীরা নিহত হয়েছেন তাদের সঙ্গে যিনি কথা বললেন, তাদের একজনের পরিবার গোপালগঞ্জে থাকে। গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের দুর্বৃত্ত ঘাঁটি। তিনি আওয়ামী লীগের কর্মীদের বললেন সেই পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ লেগেছে শেখ হাসিনার প্রত্যয় ঘোষণা, এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে আমি দেশে ফিরব, দেশে ফিরে সব অন্যায় অবিচারের জবাব দেব এবং যারা অভ্যুত্থানের সময় নির্বিচারে পুলিশকে খুন করেছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের খুন করেছে, তাদের দেশের আইন অনুযায়ী বিচার করব। এখন শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পিছনের কারণ কি? তিনি বলেছেন, দেখুন, আমার পরিবার যখন নিঃশেষ হয়ে গেল, আমি দেশের বাইরে ছিলাম, তারপরেও ফিরেছি। 81 সালে ফিরেছেন। তারপর অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। তিনি প্রথমবার ক্ষমতায় আসেন 96 সালে, তারপর তো 2009 থেকে টানা 5 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনার বক্তব্য, তিনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও রাজনীতি করেছেন, মাথা উঁচু করে রাজনীতি করেছেন। 5ই অগাস্ট তাকে খুন করার চেষ্টা করেছিল এই জঙ্গি জিহাদিরা, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে তিনি বেঁচে গেছেন। উপরওয়ালা নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্যই যে তাকে দিয়ে কিছু কাজ করাবেন। তার দাবি সেটা হচ্ছে বাংলাদেশের উন্নতি এবং যারা অত্যাচারিত হয়েছেন তারা যাতে ন্যায় বিচার পান সেটা সুনিশ্চিত করার ভার উপরওয়ালা তার উপরেই দিয়েছেন। এগুলোকে আমি নিছক রেটরিকও বলতে পারি। কিন্তু আমার যেটা অবাক লেগেছে শেখ হাসিনার এই আত্মবিশ্বাস। 6 মাস পেরিয়ে গেছে, আওয়ামী লীগ ছত্রভঙ্গ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু শেখ হাসিনা এখনো বলছেন তিনি ফিরে আসবেন, দেশে আসবেনই। এখানে কতগুলো কারণ আছে। প্রথম কথা দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি মূলত কারা তুলছে? কিছু উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে, তাদের মধ্যে আবার একটা ভাগাভাগি হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে একজন নেতা বাকের চৌধুরী, তিনি 17ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক বৈঠক করে এটি নতুন সংগঠনের যাত্রা শুরু করেছেন। তার বক্তব্য, এই সংগঠনটি রাজনীতিতে জড়াবে না, এদের আদর্শ হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। ইতিমধ্যেই যে দলটা তৈরি হবে সেই দলের ছাত্রদের মুখ হচ্ছেন নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের বাবা এর স্কুলের প্রিন্সিপাল। তার বিরুদ্ধে সেখানে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ আছে। আমি একটা ভিডিও দেখেছিলাম সমাজ মাধ্যমে, সেখানে নাহিদ ইসলামের বাবাকে সেই স্কুলের ছাত্ররা কার্যত ঘেরাও করে আছে এবং চড়চাপ্পর মারছে। খুব গুণী মানুষ মনে হলো নাহিদ ইসলামের বাবা। নাহিদ ইসলামও গুণী, খুবই গুণী। মাহফুজ, সার্জিস, হাসনাত, এরা খুব গুণী, কোরাপ্ট জঙ্গি মতাদর্শে দীক্ষিত। এখন
নাহিদ ইসলামকে যদি মুখ করা হয় তাহলে হাসনাত, সার্জিস এরা কি করবে? ওই যে হিজবুত তাহরীরের সদস্য যে ছেলেরা ইউনূসের প্রধান সহকারী, তার ভূমিকাই কি হবে? তারপরে আরো আসিফ মাহমুদ ভুঁইয়া টুইয়া আছেন, তারা কবে কি করবেন সেটা আলাদা বিষয়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাত্ররা যদি দল করে, জামাত সহ ইসলামিক দলগুলোর সঙ্গে মিলে বাংলাদেশে ভোটে লড়ে, সর্বোচ্চ 15% ভোট তারা পেতে পারে। তাহলে বাকি ভোট কাদের দিকে যাবে? অবশ্যই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দিকে। দেখুন, আমি একটা ফিগার দেখলাম, সেটা হচ্ছে আপনার 2001 সালে যেবার বিএনপি 300-র মধ্যে বোধহয় 193টা আসনে জিতেছিল বাংলাদেশ সংসদের নির্বাচনে, আওয়ামী লীগ পেয়েছিল 62টি আসন। কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছিল 2,23,00,000 একটু বেশি, বিএনপি ভোট পেয়েছিল 2,28,00,000 একটু বেশি, অর্থাৎ 5 লাখ ভোটের ব্যবধান ছিল দুটো যুযুধান রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু বিএনপি 193টি আসন পেয়ে জয়যুক্ত হয়, সরকার তৈরি করে। অর্থাৎ আওয়ামী লীগের সাপোর্ট বেস এখনো 35%-এর কাছাকাছি, যেটা একেবারে কোর সাপোর্ট বেস, যারা নৌকা চিহ্ন ছাড়া কোথাও ভোট দেন না। তাহলে কেন ছাত্ররা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? আওয়ামী লীগ যদি রাজনীতির ময়দানে থাকে, ছাত্রদের অবস্থা খুবই করুণ হবে, খুবই করুণ হবে। সেই জন্য তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আর নিষিদ্ধ যদি নাও করা যায়, এমন এমন সব পদক্ষেপ নেওয়া হবে, মুখে বলা হলো নিষিদ্ধ নয় আওয়ামী লীগ, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতাই তাদের আর থাকলো না। এই ধরনের একটা উদ্যোগ কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কি ফলপ্রসূ হবে? আমার ব্যক্তিগত ধারণা হবে না। আমেরিকা, ভারত সহ অন্যান্য দেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনকে বৈধতা দেবে না, স্বীকৃতি দেবে না। এবং আমেরিকা খোলাখুলি কিন্তু জানিয়ে দিয়েছে, ইউনূসকে জানিয়ে দিয়েছে। চার্জ দি অ্যাফেয়ার্স দেখা করেছিলেন না ইউনূসের সঙ্গে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে এবং নির্বাচনের নামে যাতে প্রহসন না হয় সেটা এনশিওর করতে হবে। আমাদেরও বক্তব্য তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো যে সব মিথ্যা একবারও বলছে না। আওয়ামী লীগের শাসনকালে নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে, সেই জন্য বিএনপি টানা নির্বাচন বয়কট করে এসছে। কিন্তু বিএনপি নিষিদ্ধ হয়নি, কিন্তু নির্বাচন তারা বয়কট করেছে। তারা মনে করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। এখন অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনের নামে প্রহসন করে, তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। এবং এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিচালনা করলে সেই নির্বাচন কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সকে বাংলাদেশে ডিপ্লয় করতে হবে নির্বাচনের সময়, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা থাকবেন, যাতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, দেশের মানুষ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা চাই, আমেরিকা চায়, পশ্চিমের দেশগুলো চায়। এবং ঢাকায় যে সমস্ত দেশের দূতাবাস আছে, সেই সমস্ত দেশের দূতাবাসের যারা আধিকারিক, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারকে এটা তারা জানিয়ে দিয়েছে। এবং রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে, তাতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খামালকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেনি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শেখ হাসিনা সম্ভবত সেই অঙ্কটাই কষছেন যে নির্বাচন হলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর
পরিচালনায় সাধারণ নির্বাচন হবে না। কারণ আমরা জানি সেনা পুলিশের নজরদারিতে বাংলাদেশে এই পরিস্থিতিতে যদি সাধারণ নির্বাচন হয়, সেটা নির্বাচনের নামে প্রহসন হবে এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক মহল প্রচন্ড চাপ সৃষ্টি করবে যাতে রাষ্ট্রপুঞ্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হোক। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীও থাকবে, কিন্তু ওই পিসকিপিং ফোর্সের আদলে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করা হবে বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে, এবং প্রচুর আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন বিভিন্ন দেশের, পশ্চিমী দেশের, ভারতের। আমরা দেখব, কারণ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হচ্ছে একটা উৎসব। মানুষ আমাদের দেশে ভোট দিতে যান না, উৎসবের মেজাজে যান। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র তো ভঙ্গুর। বেশ কয়েকবার সেনা অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনকে প্রহসনে পরিণত করার। এখন যখন অন্তর্বর্তী সরকার সবকিছুতে সংস্কার 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 বলছে, তাহলে নির্বাচনটাও এমন হতে হবে যে নির্বাচন সকলের বৈধতা আদায় করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? যে আমি বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে দিলাম। অনেকে বলছেন বাংলাদেশকে আমেরিকার অংশ, যে ডোনাল্ড ট্রাম্প বললেন নরেন্দ্র মোদী দেখবেন বাংলাদেশের বিষয়টা তা নয়। ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক বৈঠকে, যে র্যাডিক্যাল ইসলাম বিপদের কারণ। সেই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে ভারত এবং আমেরিকা একসঙ্গে লড়াই করবে। বাংলাদেশে এখন র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত, কার্যত তারাই এখন ছড়ি ঘোরাচ্ছে। র্যাডিক্যাল ইসলামিস্টরা তৌহিদি জনতার নাম নিয়ে বাংলাদেশে তাণ্ডব করছে। কখনো বইমেলায় তারা হামলা করছে, কখনো মাজার ভাঙছে, কখনো বাউল আকড়া ভাঙছে, কখনো সনাতনীদের মন্দির ধ্বংস করছে, সনাতনীদের অত্যাচার করছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার ফতোয়া দিচ্ছে, এমনকি স্যানিটারি ন্যাপকিন বিলি করা হচ্ছে বইমেলায় অ্যাওয়ারনেসের জন্য, সেটাও নাকি ইসলাম বিরোধী। অভিনেত্রীদের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে র্যাডিক্যাল ইসলামের আস্ফালন। আমরা সবাই বুঝতে পেরেছি যে ইউনূসের অন্তর্বর্তী সরকার এই র্যাডিক্যাল ইসলামকে রুখতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, নেবেও না। কারণ এই সরকার র্যাডিক্যাল ইসলামিস্টদের মদতেই মসনদে টিকে রয়েছে। নামকাওয়াস্তে বিবৃতি দিয়ে তারা নিন্দা করবে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেবে না। তাহলে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই আমাদের, আমেরিকার, ইউনূসের সরকারের সমর্থক র্যাডিক্যাল ইসলামিস্টরা, তারা চাইবেই নির্বাচনের মাধ্যমে যেন তেন প্রকারের রাষ্ট্র ক্ষমতা দখল করতে। সেই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হলে নির্বাচনে কারচুপি করতে হবে, সেনা এবং নিরাপত্তা বাহিনীকে কারচুপির উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সেইগুলো যাতে না করতে পারে অন্তর্বর্তী সরকার এবং র্যাডিক্যাল ইসলামিস্টরা, সেজন্য আমরা সচেষ্ট, আমেরিকা সচেষ্ট, এবং র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত রুখতে যারা চান সবাই অন্তত এই বিষয়ে আমার সঙ্গে সহমত হবেন। এবং বাংলাদেশের মানুষও যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন, তারাও নিশ্চয়ই আমার এই বক্তব্যের সঙ্গে সহমত হবেন। এবং আন্তর্জাতিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাধারণ নির্বাচন হতে হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং তাদের মতামতই হবে চূড়ান্ত নির্বাচন সঠিকভাবে হয়েছে কি হয়নি। এই পরিস্থিতি তৈরি হলে, এইভাবে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের অবিচুয়ারি যারা লিখছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তখন লড়াইটা সরাসরি হবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের। দেখুন, বিএনপির নিচুতলার কর্মী সমর্থকরা যে তোলাবাজি করে, চাঁদাবাজি করে, এটা আর নতুন কিছু নয়, আমরা সবাই জানি। জামাত যতই চেষ্টা করুক না কেন, সমস্ত ইসলামিক দলগুলোকে একজোট করে ছাত্রদের দলকে মদত দিয়েও তারা নির্বাচনে সুবিধা করতে পারবে না। তাহলে লড়াইটা দাঁড়াবে বিএনপি বনাম আওয়ামী লীগ।
তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্মুখ সমর হলে নির্বাচনী ময়দানে বিএনপি যে ভাবছে ফাঁকা মাঠে গোল করবে, সেই ফাঁকা মাঠে গোল করতে পারবে না। আওয়ামী লীগও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কারণ মানুষ একটা জিনিস দেখছেন যে 5ই অগাস্টের আগে তাদের জীবন ধারণ করতে যে পরিশ্রম করতে হতো, যে কষ্ট করতে হতো, সেটা এখন বহুগুণে বেড়ে গেছে। হতে পারে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, বিরুদ্ধ মত ছিল না, সেগুলোকে দমন করা হতো, কিন্তু মোটা ভাত কাপড়ের সংস্থান হয়ে যেত। 1 কোটি মানুষকে সরকারি পরিষেবা বিনামূল্যে দিত আওয়ামী লীগের সরকার। সেটা অনেক কাটছাট করেছে ইউনূসের সরকার। রমজান মাস আসছে, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। তারপরে ওদের বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন যে বিদ্যুতের সংকট দেখা দেবে, এসি যারা চালান তারা 25-এর উপরে টেম্পারেচার রাখবেন, তার নিচে হলে ব্যবস্থা নেওয়া হবে। আদানির কাছ থেকে পুরো বিদ্যুৎ চাইছে বাংলাদেশের সরকার, কিন্তু আদানি বলেছে যে আমার বকেয়া ক্লিয়ার করুন, দেব। অর্ধেক উৎপাদন হচ্ছে, এখন অর্ধেক বিদ্যুৎ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে গরম পড়বে, বাংলাদেশে বিদ্যুৎ সংকট সাংঘাতিক চেহারা নেবে, লোডশেডিং হবে। ইরানে জানেন তো 18 ঘন্টা লোডশেডিং হয়েছে এই শীতের সময়। ঠান্ডা তেহরানে মানুষ দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন। আর গরমে বাংলাদেশে যদি মাত্রা ছাড়া লোডশেডিং হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়বে। তারপরে ইউনূসের বিলম্বিত পদত্যাগ কিনা জানি না, নাকি এটা নতুন কোন ছক। একটা অনুষ্ঠানে বলেছে যে ভারতের উত্তর পূর্বে বাণিজ্যের জন্য বাংলাদেশের ভূখণ্ড ভারত ব্যবহার করতে পারবে। ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আমরা তো চাই দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ুক, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ুক, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন জঙ্গি জিহাদিদের ভারত বিরোধিতা বন্ধ হবে, সনাতনীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। ইউনূসের কথায় ও কাজে তো কোনো মিল নেই। এই সস্তা হাততালি করবার জন্য, ভারতকে বার্তা দেওয়ার জন্য এগুলো বলতে পারে, কিন্তু বাস্তবে এখন যা পরিস্থিতি, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বে পণ্য সরবরাহ করা কতটা ফিজিবল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু আমার ধারণা আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আন্তর্জাতিক বাহিনীর পরিচালনায় নির্বাচন হবে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেই নির্বাচন বৈধ না অবৈধ সেটা মূল্যায়ন করবেন। সেরকম নির্বাচন হলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চিত্তাকর্ষক লড়াই হবে। বিএনপি ভালো ফল করবে, কিন্তু আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়া যাবে না। সেরকম যদি পরিস্থিতি হয়, তাহলে শেখ হাসিনা নিশ্চয়ই ফিরতে পারে। আমার মনে হয় শেখ হাসিনা সম্ভবত সেই অঙ্কটা মাথায় রেখেই কর্মী সমর্থকদের আশ্বস্ত করছেন, যে তিনি বলছেন আমি ফিরবই, সব অবিচারের বিচার হবে। যারা আক্রান্ত হয়েছেন গণ অভ্যুত্থানের সময়, যেসব পুলিশ কর্মী নিহত হয়েছেন, খুন করে যাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদের পরিবার ন্যায় বিচার পাবে। শেখ হাসিনার এই আশাবাদের পিছনে এই অঙ্ক কাজ করছে বলে আমার মনে হয়।